পরমাণু অস্ত্র তৈরি প্রশ্নে এবং আমেরিকার হামলা এড়াতে জেনিভায় অনুষ্ঠিত আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। এদিকে দুই পক্ষই হয়তো কোনো সাধারণ ঐকমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ আলী ভায়েস। বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের জেনিভায় 3 ঘণ্টার এক রুদ্ধদ্বার অধিবেশনে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং আমেরিকার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনার। ওমানের মধ্যস্থতায় চলা এই পরোক্ষ আলোচনা বিরতির পর পুনরায় শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত চলে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, দুই দেশের মধ্যে এর আগে যত আলোচনা হয়েছে তার মধ্যে এটি ছিল অন্যতম গঠনমূলক এবং গম্ভীর। মূলত আমেরিকার সামরিক অভিযান এড়ানো এবং পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমাধানে পৌঁছানোই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। خیلی زود شاید در کمتر از حدود یک هفته آینده دور بعدی مذاکره برگزار بشه। আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের প্রধান দাবি হলো ইরানের উপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি আরও জানান, দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং আগামী এক সপ্তাহের কম সময়ের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। راجع به بعضی از مسائل تفاهم الان خیلی نزدیک شده، بعضی از مسائل طبیعی هست اختلاف نظر داریم। যদিও আমেরিকার প্রতিনিধি দল এই বৈঠকের ফলাফল নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে এক্সিওস এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করে রয়টার্স। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভায়েস জানিয়েছেন, আলোচনার স্থায়িত্ব প্রমাণ করে যে দুই পক্ষই হয়তো কোনো সাধারণ ঐক্যমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। US negotiators are returning and these talks will continue maybe even beyond today. তার ধারণা, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত এবং ভবিষ্যতে তা সীমিত করার প্রতিশ্রুতি দিলে ওয়াশিংটন তেহরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, Or to potentially even announce some kind of a deal. এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আমেরিকার সামরিক বাহিনী ইরানের পার্শ্ববর্তী জলসীমায় শক্তি বৃদ্ধি করছে। Costs of failure are now very clear to all sides. Everybody understands that although there is a military option, there is no military solution to this dilemma. বিশ্লেষকরা মনে করছেন, জেনিভার এই আলোচনা যুদ্ধ এড়ানোর শেষ সুযোগ হতে পারে। আগামী সপ্তাহের বৈঠক থেকেই পরিষ্কার হবে যে কূটনীতির পথে শান্তি ফিরবে নাকি মধ্যপ্রাচ্য আরও একটি রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে যাবে। দ্রুজবা পাইপলাইন দিয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বন্ধের ঘটনায় ইউক্রেনের ওপর ক্ষোভ উগরে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, কিয়েভের এই পদক্ষেপ সরাসরি সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের ওপর আঘাত। রাশিয়ার দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করছে, যা পুরো ইউরোপ মহাদেশের জ্বালানি নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। কিয়েভ শাসনের এই কর্মকাণ্ড হাঙ্গেরি ও স্লোভাক কর্তৃপক্ষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তবে ব্রাসেলসের নীরবতা আমাদের অবাক করে না। কিয়েভ যাই করুক না কেন, ব্রাসেলস তাদের নিন্দা করবে না, কারণ কিয়েভ তো ব্রাসেলসের টাকা দিয়ে এসব করছে। দ্রুজবা পাইপলাইনে হামলার মাধ্যমে জ্বালানি যুদ্ধের পাশাপাশি এবার সরাসরি সেনা মোতায়েন নিয়েও চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনের পরিকল্পনায় তীব্র সমালোচনা করে মস্কো জানিয়েছে, এমন পদক্ষেপ যুদ্ধকে আরও প্রলম্বিত করবে এবং দেশগুলো রাশিয়ার বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন যুদ্ধ শেষ করবে না, বরং সংঘাত আরও দীর্ঘ করবে এবং বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াবে। যদি সেখানে বিদেশি কোনো দল হস্তক্ষেপ করে, তবে তারা আমাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। উত্তেজনার পারদ আরও চড়েছে ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহের ব্রিটিশ ও ফ্রেঞ্চ পরিকল্পনা নিয়ে রাশিয়ার তোলা অভিযোগে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ এ বিষয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে তদন্তের আহ্বান জানিয়েছে। তবে ব্রিটেন ও ফ্রান্স এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন এবং রাশিয়ার ভয়াবহ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। কূটনৈতিক যুদ্ধের সমান্তরালে ইউক্রেনের খার্কিভ ও কিয়েভে চলছে রাশিয়ার মুহুর্মুহু হামলা। বৃহস্পতিবার রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় খার্কিভে 7 বছরের শিশুসহ অন্তত 14 জন আহত হয়েছেন। কিয়েভে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকা সত্ত্বেও বিস্ফোরণে কেঁপে উঠেছে রাতের আকাশ।
একদিকে জ্বালানি সংকট আর অন্যদিকে পরমাণু যুদ্ধের হুমকি, সব মিলিয়ে ইউরোপের রাজনীতি এখন এক চরম অনিশ্চয়তার আবর্তে ঘুরপাক খাচ্ছে। ময়দা, পানি, লবণ আর ইস্ট, মাত্র 4টি উপকরণের জাদুকরী মিশ্রণ। তবে এই সাধারণ উপাদানেই লুকিয়ে আছে ফ্রেঞ্চ ঐতিহ্যের এক অসাধারণ রসায়ন। প্যারিসের সেরা ব্যাগেট নির্বাচনে বিচারকদের সামনে হাজির করা হয় সারি সারি সোনালী রঙের মচমচে রুটি। রুটির গড়ন, গ্রান, স্বাদ আর ভেতরের বুনট সবকিছু খুঁটিয়ে দেখছেন অভিজ্ঞ বিচারকরা। আমরা রুটির বাহ্যিক রূপ, বেকিং এর মান, গন্ধ এবং স্বাদ সবকিছুর উপর ভিত্তি করে গ্রেডিং করছি। প্রতিটি বেকারের নিজস্ব কিছু গোপন কৌশল বা স্পর্শ থাকে যা একটি রুটিকে অন্যটির চেয়ে আলাদা করে তোলে। এটি আসলে একটি চমৎকার রসায়ন। প্রতিযোগিতার নিয়ম ছিল বেশ কড়া। 143টি রুটির মধ্যে 29টি বাতিল হয়ে যায় শুধুমাত্র নির্দিষ্ট ওজন ও দৈর্ঘ্যের চেয়ে বেশি হওয়ায়। যারা টিকে আছেন তাদের জন্য এটি কেবল একটি জয় নয়, বরং ব্যবসার নতুন দিগন্ত। গত বছরের বিজয়ীর মতে এই খেতাব জয়ের পর ক্রেতাদের ভিড় সামলানোই হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। সেরা ব্যাগেটের পুরস্কার জয় মানেই বদলে যাওয়া, প্রচুর মিডিয়া কভারেজ আর নতুন ক্রেতাদের জোয়ার তৈরি হয়। আমি নিশ্চিত নতুন যিনি বিজয়ী হবেন তার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। প্যারিসে আসা পর্যটকদের কাছেও প্রথম আকর্ষণ এই ব্যাগেট। মাখন, জ্যাম কিংবা চকলেট সবকিছুর সাথেই এই রুটি যেন মানিয়ে যায়। বিচারকদের মতে এই কারুশিল্পের মাধ্যমেই ফ্রেঞ্চ ঐতিহ্য বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। সব বিচার বিশ্লেষণ শেষে ঘোষণা করা হবে 2026 সালের সেরা ব্যাগেট কারিগরের নাম, যিনি আগামী 1 বছর এলিসি প্যালেসে সরবরাহ করবেন প্যারিসের সেরা রুটি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।